মনে রেখো, আমার পুত্র যেন সুরক্ষিত থাকে। নিশ্চিন্ত থাকুন মহারাজ, যতক্ষণ আপনি আমার সহায়তা করছেন অম্বিকুমারের কিচ্ছু হবে না। সেটা তখনই সম্ভব যখন তুমি আমাদের সবাইকে ঝিলাম পার করে নিজের কথা রাখবে। ওই দেখো সামনে। এখন বোধহয় বুঝতে পারছো, এই পুরো সৈন্যদল নিয়ে ঝিলাম পার করা বাচ্চাদের খেলা নয়। তোমার জন্য এটাই ভালো হবে অম্বিকুমারকে তক্ষশিলা পাঠানোর নির্দেশ দাও। এত বড় সেনার সাথে ঝিলাম পার করা অসম্ভব। আমি চেষ্টা না করে হার মানি না মহারাজ। চেষ্টা করলে সব সমস্যার সমাধান হতে পারে। তবুও যদি আমি অসফল হই, তাহলে আমি যে কথা দিয়েছি তা অবশ্যই রাখব। আমি জানি আপনি কি বলতে এসেছেন, কিন্তু আপনি একদম চিন্তা করবেন না। যে নিজের ভাগ্যই ঠিক মতো জানে না, সেই অরাকেল আলেকজান্ডারের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। অরাকল তো শুধু জানার মাধ্যম আলেকজান্ডার, কিন্তু তবে কি ভাগ্য আমাদের জীবনের সিদ্ধান্ত নেয় না? ভাগ্য শব্দটা মানুষই তৈরি করেছে মা, কিন্তু যেটা হয় সেটা মানুষের চেষ্টাতেই হয়। মানুষের ভাগ্য তার হাতের রেখা কখনো ঠিক করে না, বরং রক্তঘাম ঝরানো পরিশ্রমিতা ঠিক করে। যখন আমাদের চেষ্টা ব্যর্থ হয়ে যায়, তখন আমরা ভাগ্যের অজুহাত দেখিয়ে সেই দোষকে ঝেড়ে ফেলে দিই। যদি মানুষ তার ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু আগে থেকেই জেনে যেত, তাহলে বাধাও আসতো না, চেষ্টাও থাকতো না, না সফলতা না ব্যর্থতা। আপনি তো বলেন যে আমি জিউসের পুত্র, একজন দেবতার সন্তান। তাহলে এটাও মনে রাখুন মা, ভাগ্য শুধু ভয় দেখানোর মাধ্যম, আর মানুষ এই ভাগ্যকে ভয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু যে বিশ্ব জয় করতে চায়, তার কাছে সব কিচ্ছু যায় আসে না। অবশ্যই যায় আসে আলেকজান্ডার। যদি এক মুহূর্তের জন্যেও অরাকলের ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণ হয়, তখন যায় আসবে। আমার কাছে শুধুমাত্র তুমিই আছো আলেকজান্ডার। যদি তুমি মেসিডোনিয়ায় ফিরে না আসো, তাহলে আমার যায় আসবে। তোমাকে না হারানোর জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। আর আমি ওর সম্মুখীন হবার জন্য সব মূল্য দিতে রাজি আছি, যার জন্য অরাকেল আমাকে আটকাতে চেয়েছিল। আমিও দেখতে চাই মা, কে সেই ব্যক্তি যে জিউসের পুত্রের বিরুদ্ধে দাঁড়াবে। আমার লক্ষ্য এখন শুধু ভারতকে অধীনস্থ করা নয়, বরং তার মাথা আমার পায়ের সামনে নত করা, যাকে ভাগ্য আমার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দিয়েছে।
প্রিয় লাচি, আমি ভালো আছি। তক্ষশিলা নরেশ অম্বিরাজ আমার প্রস্তাবে রাজি হয়েছেন। সমগ্র তক্ষশিলার সেনাদের নিয়ে আমরা পৌরব রাষ্ট্রের দিকে অগ্রসর হয়েছি। খুব তাড়াতাড়ি খবর পাঠাবো। পুরু। কার বার্তা এটা? কি লেখা আছে ওখানে? তোমার পিতা পুরুর শর্ত স্বীকার করে নিয়েছে। পুরু তক্ষশিলার সৈন্যদের সঙ্গে পৌরব রাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঠিক বুঝলাম না যে পুরুর মনে কি আছে। এটা তো নিশ্চিত যে পুরু নিজের হাতে পিতাকে হত্যা করবে না। পুরু কখনো নিজের মানুষদের আঘাত করে না রাজকুমার। পুরু তো শুধু এটাই চায় যেন আমরা এক হয়ে যাই, আর ওই বিদেশিদের আমাদের দেশ থেকে বিতাড়িত করি। আমাদের মধ্যেকার লড়াই আমাদেরকেই দুর্বল করে তোলে, আর এই দুর্বলতার সুযোগ বিদেশিরা নিচ্ছে। হঠাৎ করে পুরুর মতো করে কথা বলছো লাচি? ভালোই হয়েছে দাদা, আমি তোমার মতো কথা বলি না। কিন্তু একদিন অবশ্যই আসবে যখন তুমি পস্তাবে যে পুরুর চিন্তাভাবনাকে কেন সমর্থন করলে। মনে রেখো। এমনিতেও দাদা, আজ পর্যন্ত তুমি যত অনুমান করেছো, না সেগুলো সত্য প্রমাণিত হয়েছে, আর না ভবিষ্যতে সত্য প্রমাণিত হবে। কিন্তু এটা সত্যি হবে। দেখা যাক। তোমার কি মনে হয় রাজকুমার অম্বিকুমার, আমরা কি এক নই? আমরা সবাই পৌরব, মগধ, তক্ষশিলা, কলিঙ্গ এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এক রাষ্ট্র নই, এক দেশ নই? হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমরা একই। তোমার মনে হয় এটা কাজ করবে, কিন্তু আমার তো মনে হয় কাজ করবে না। পরীক্ষা করে দেখা যাক মহারাজ। যদি আমরা সফল হই তাহলে বাকিটা নির্মাণ করব। কি মনে হয় তোমার? সেতু নির্মাণ শুধু তুমিই করতে পারো? আমরা এই চেষ্টা আগে কখনো করিনি। সমস্যা সেতুর নয় পুরুষোত্তম, সমস্যা স্রোতের সঙ্গে ভার, যেটা সেতু বহন করতে পারে না। প্রথমেই বলেছিলাম অসফল হবে। এখন নিজের কথা রাখো আর আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে দাও। মহারাজ, আমার চেষ্টা অসফল হয়েছে, আমি হইনি। আমার বিশ্বাস যদি আমি আরেকটু সময় পাই তাহলে নতুন কোনো উপায় বার করতে আমি অবশ্যই সফল হব। একদিন ৮ প্রহর যা করতে পারো করো, আর যদি তারপরেও অসফল হও তাহলে আমি আমার সেনাকে ফিরে যেতে বলবো, আর তুমি আমাকে আমার পুত্র ফিরিয়ে দেবে।
মোশিয়াস, এই সমস্ত কাঠের বাক্সের ভেতর আমাদের সমস্ত বাছাই করা সৈন্যদের বসিয়ে দাও, আর তাদের সবাইকে আক্রমণের আগে পর্যন্ত এই বাক্সেই লুকিয়ে থাকতে হবে। মনে থাকে যেন তোমরা সবাই মৃতদের মতো এই কাঠের বাক্সে লুকিয়ে থাকবে। কেউ এমন কিছু করবে না যাতে আমাদের শত্রুরা তোমাদের এই বাক্সে থাকার আভাস পেয়ে যায়। না মা, আমি পৌরব রাষ্ট্র ছেড়ে কোথাও যাব না। ততক্ষণ যাব না যতক্ষণ না আমি জানতে পারছি আমার বাবার হত্যাকারী আসলে কে। হস্তি, এখন আর এসবে কোনো লাভ নেই। চল এখান থেকে। বিষয়টা লাভের না, সেই পদক্ষেপের যেটা আমি আমার বাবার মৃত্যুর পর নিয়েছিলাম। কথাটা সেই গ্লানি যে আমি আমার বাবার হত্যাকারীর সঙ্গ দিচ্ছি না তো। না মা, আমি কোথাও যাব না। আর যদি এই সব কিছুর পেছনে দারায়ুসের হাত থাকে তাহলে ওকে ওর ভুলের মূল্য দিতেই হবে। তুমি এই দেশ ছেড়ে এখনো যাওনি হস্তি? না, আমি ভাবলাম যে আমায় সাহায্য করেছে, যে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শেহেনশাহ, তার সঙ্গে থাকি, তাকে সেবা করার জন্য। নির্দিষ্ট সময়ে হঠাৎ করে পরিকল্পনায় পরিবর্তন রাজাকে ফকিরও বানিয়ে দিতে পারে হস্তি। হঠাৎ করে এখানে থেকে যাওয়ার আসল কারণটা কি? কারণ আমি আমার বাবার নামের জন্য ক্ষমা তো পেয়েছি, কিন্তু সেই স্থান পাইনি যেটা ওনার ছিল। মহারাজ বমনি আমাকে তার সেনা দলে স্থান দেননি। আপনি কি আপনার সেনা দলে আমায় স্থান দেবেন, যাতে আমি ওনার বিনাশ করতে পারি, যে আমার জীবন নষ্ট করেছে? আপনি না বলবেন না দারায়ুস, আমি সেই নিষ্ঠাবান রিপুদমনের পুত্র যাকে পৌরবেরা হত্যা করেছে। আপনি আমাকে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য একটা সুযোগ দিয়েছিলেন, ব্যাস। নিজের পিতার মৃত্যুর প্রতিশোধের জন্য আর একটা সুযোগ চাই। আমি আপনাকে নিরাশ করব না। বেশ, ঠিক আছে, সুযোগ দিলাম। আর তোমার কাজ হবে এটা ঠিক করা যে আমার এই সৈন্যরা অক্ষত দেহে এই বাক্সের ভেতরে করে পৌরব রাষ্ট্রে পৌঁছবে, আর আমার পরবর্তী আদেশ অবধি সবার চোখের অলক্ষ্যে সুরক্ষিত থাকবে। বিবাহের রাতটাই যেন পৌরব রাষ্ট্রের রাজকীয় বংশের অন্তিম রাতে পরিণত হয়। এমন এক রাত যার কোনো ভোর হয় না।
মহারানী কদিকা, শুভক্ষণ আসতে চলেছে যখন আমার হৃদয়ের টুকরো, আমার কন্যা বার্ষিন আপনার পুত্রবধূ হবে।